আমার স্বামী রাসেল যখন দ্বিতীয় স্ত্রী তোমাকে নিয়ে বাসায় ঢুকলো আমি একটু অবাক হলাম না। মোটামুটি 3 বছর ধরেই আমি তার বিয়ের গুঞ্জন শুনছি। ব্যাপারটা যে সত্যি তা বুঝতে পেরে আব্বা আম্মা মানে আমার শ্বশুর শাশুড়ি গ্রামের বাড়িতে চলে গেছেন। তারা তাদের ছেলের এই কাজ কিছুতেই মেনে নিতে পারেননি। আমি যদি তাদের সাথে যেতে পারতাম, কিন্তু আফসোস তাদের নিজেদেরই এখন দিন চলে না, তার মধ্যে আমি আমার বোঝা হয়ে যাব। তাই সিদ্ধান্ত নিলাম একমাত্র মেয়ে রিনিকে নিয়ে যত কষ্টই হোক এখানেই থাকবো। রাসেলের মুখ দেখলাম হাসি হাসি। তোমার সন্তান সম্ভবা। বিয়েটা যে গুঞ্জন ছিল না এটা পরিষ্কার। আমি কিছুটা পাথরের মতো দাঁড়িয়ে থাকলাম। রিনি বারবার প্রশ্ন করতে থাকলো ওই আন্টিটা কে। রাসেলের এরকম হাসি হাসি চেহারা আরো একবার আমি দেখেছিলাম যখন রিনি ছিল আমার পেটে। আদরের কমতি ছিল না, সব আদর উড়ে গেল যখন মাত্র 7.5 মাসে আমার প্রসব বেদনা উঠল। আমার যখন জীবন মরণ দশা, শিক্ষিত ছেলে হয়েও রাসেল একটা প্রশ্ন করেছিল, বিয়ের 7.5 মাসে বাচ্চা কি করে হয়? এই বাচ্চা নিশ্চয় আমার না। ডাক্তার ম্যাম ধমক দিয়ে তাকে বের করে দিয়েছিলেন। তিনি আমাকে বাঁচাতেই তখন ব্যস্ত। রাসেলের মতো শিক্ষিত গাধাকে কাউন্সেলিং করা তখন তার পক্ষে সম্ভব ছিল না। আর এই যুগে একটা ছেলে এই ধরনের অবান্তর কথা বললে যে কারো রাগ হওয়া স্বাভাবিক। তারপরেও রিনির জন্মের পর ডাক্তার তাকে বুঝিয়েছিল যে রিনি প্রিম্যাচিউর বেবি, কিন্তু কে কার কথা শোনে? রাসেলের মাথায় কি ঢুকেছিল কে জানে। সে এক নাগারে বলে চলেছিল এই সন্তান আমার না। নিষ্পান চোখে চেয়ে দেখছিলাম শ্বশুরাব্বা তাকে একটা থাপ্পড় মেরেছিল। পুরনো যুগের মানুষ হয়েও তাদের অন্তরটা ছিল আধুনিক। আচ্ছা, রাসেল কি সত্যি সত্যি বোঝেনি, নাকি ইচ্ছে করে এমনটা করেছে, নাকি আমাদের বিয়েটা পারিবারিকভাবে হয়েছে? বিয়েতে নাকি ওর মত ছিল না, পরে শুনেছিলাম আমি। কিন্তু ভয়ঙ্কর শকড হলাম যখন রিনিকে একবার কোলে পর্যন্ত নিল না ও। আমি একদিন না পেরে ডিএনএ টেস্ট করার কথা তুলেছিলাম, বিনিময়ে ঠাস করে একটা থাপ্পড় ছাড়া কিছুই জোটেনি। এরপর কেটে গেছে প্রায় 3.5 বছর। আমরা একই বাড়িতে থাকি কিন্তু আলাদা রুমে। আমি আমার মেয়েকে সাথে নিয়ে থাকি। রাসেল রাতভর কারোর সাথে গল্প করে, ফোনে চ্যাটিং করে, হাসাহাসি করে। আমি শুনেও না শোনার ভান করি রোবটের মতো। কোনো উপায় ছিল না, যাওয়ার কোনো জায়গা নেই। বাবা মা নিজেই তো ভাইয়ের সংসারের বোঝা। চাকরির বয়সীমাও শেষ হয়ে গেছে। কোনো মূলধন নেই যে ব্যবসা শুরু করব। আসলে কিছুই নেই আমার, একটা মাত্র মেয়ে ছাড়া। আমার পুতুলটার কাজল কালো চোখের দিকে তাকালে ভয়ঙ্কর মায়ে আমি ডুবে যাই। এই চোখ দেখেও রাসেল কি করে অন্যদিকে চোখ ফিরিয়ে নেয় আমি বুঝতে পারি না। রিনির মনে এখন 1000টা প্রশ্ন উদয় হয়। সবার বাবা এত আদর করে, ওর বাবা এমন কেন? আমি নির্বাক থাকি, কি উত্তর দিব মেয়েকে? তবুও মাঝে মাঝে জোরাজুরিতে বলি, সবাই তো আর একরকম হয় না। এখন তুমি বড় হচ্ছ, আস্তে ধীরে সবকিছুই জানতে পারবে। রিনি গালে হাত দিয়ে শোনে। মায়ের কষ্টটা সে এখন একটু একটু করে বুঝতে শিখেছে। স্কুলে যেবার আমার আদরের পুতুলটা প্রথম হলো, দৌড়ে গিয়ে বাবাকে রিপোর্ট কার্ড দেখালো। রাসেল শুধু রিপোর্ট কার্ডটা ছুঁড়েই মারেনি, রিনিকে একটা ঠাস করে থাপ্পড় বসিয়ে দিয়েছিল। আবার মারতে যখন উদয় হলো, আমি দৌড়ে গিয়ে মেয়েটাকে জাপটে ধরলাম। আমার পিঠে প্রচন্ড একটা আঘাত পেলাম। ভাবতেই শিউরে উঠলাম, আমার মেয়েটাকে না ধরলে আঘাতটা এই ছোট্ট শরীরটা সইত কি করে পারে এসব? রাসেল, কিছুদিন পর তোমার একটা পুত্র সন্তান হলো। রাসেলের সে কি আনন্দ। পাড়া প্রতিবেশী, বন্ধু বান্ধব সবাইকে মিষ্টি খাওয়াচ্ছে, কোল থেকে বাচ্চাটাকে নামাচ্ছে না। আমি আর চোখে দেখি না রাসেলকে না, রিনিকে। ওর চোখে মুখে কেমন একটা হতবিহ্বল ভাব। অনুভূতিটা অনেকটা ব্যাখ্যাহীন, যেন আমায় নিয়ে বাবা তো এমন কিছু করে না, তাহলে ওকে নিয়ে কেন? আমি যতটা সম্ভব রিনিকে দূরে রাখি, মেয়ের আবদারগুলো পূরণ করার চেষ্টা করি। যদিও টাকার জন্য সেই রাসেলের কাছে হাত পাততে হতো। রিনি একদিন আমায় বলল, মামুনি, বাবা কেন আমায় আদর করে না? ওই ছোট্ট বাবুটাকে কত আদর করে। আমি বিষণ্ণ হয়ে মেয়ের দিকে তাকাই। রিনি বলল, চলো না মামুনি, আমরা বাবুটাকে অন্য কোথাও দিয়ে আসি, তাহলে বাবা আমাকে ওর মতো আদর করবে। আমার বুকটা ফেটে যায়, চোখ কোনো বাদ মানে না, অচরে কেটে যায়। এভাবে কেটে গেল প্রায় 2.5 বছর। এক বিষণ্ণ সন্ধ্যায় বসে বসে আমাদের বিয়ের ছবিগুলো দেখছিলাম, মলিন ঝাপসা স্মৃতি। এই 2.5 বছরে আমাদের সম্পর্কে আরো অবনতি ঘটেছে। বাইরের মানুষের কাছে এখন আমি কাজের মহিলা। রিনি বলল, মামুনি তুমি কি করছো? নিষ্পান কণ্ঠে বলে আমার ছোট্ট রিনি। আমি কোনো মতে চোখের পানি সামলে বললাম, কিছু না মা, এমনি বসে আছি। কিছু বলবে তুমি আম্মু? রিনি বলল, জানো মামুনি, ছোট ভাই ছাদ থেকে পড়ে গেছে। আমার অন্তরাত্মা কেঁপে উঠল। বললাম, তুমি কি করে জানলে? রিনি বলল, বারে আমরা একসাথে খেলছিলাম তো, নিচে উকি মারতে গিয়ে পড়ে গেছে। আমি অপলক দৃষ্টিতে আমার শিশুকন্যার দিকে তাকিয়ে থাকলাম। কি নির্বিকার ভাবে এত কঠিন একটা কথা বলছে। ও কি জানে এর ফল কি হবে? আমি বললাম, সত্যিকারও বলো তো মা, তুমি কি ওকে ধাক্কা দিয়েছ? আমি কাঁপা কাঁপা কণ্ঠে জিজ্ঞেস করলাম। রিনি বলল, না মামুনি, ও নিজেই পড়ে গেছে।
বাবা এখন আমার ভাইয়ের মতো আমাকে আদর করবে, কোলে নিয়ে স্কুলে যাবে, দোকানে গিয়ে চকলেট কিনে দিবে, তাই না মামুনি? দিন দিন ওর প্রতি রাসেলের অবহেলা থেকে ছোট্ট মন অবচেতনভাবে এটাই কল্পনা করে নিয়েছে যে ভাই না থাকলে বাবা হয়তো তাকে ভালোবাসবে, আদরে মায়া মমতায় জড়িয়ে রাখবে। কিন্তু সত্যিটা যে তা না, তাই শিশু মনকে কে বুঝাবে? তার ঠিক 5 মিনিটের মধ্যে রাসেলের হিংস্র কণ্ঠ ভেসে আসে, দরজা খোল, তোর এই জারস সন্তানকে আজকে আমি টুকরো টুকরো করে কুত্তা দিয়ে খাওয়াবো। তোমার আর্তনাদ আর রাসেলের চিৎকারে আমার দম বন্ধ হয়ে যেতে লাগলো। আমি ঝাপটে ধরে বসে থাকলাম আমার রিনিকে, আমার আদরের পুতুলকে।